জ্যোতিষী এদের সঙ্গে আপনার যে মুখোশ খোলার কাজ অন্যান্য বিরুদ্ধে, তো সেটা তো চলছিল। তো আলাদা করে যে একটা সংগঠন তৈরি করা দরকার, সেটা কিভাবে মাথায় এলো? অর্থাৎ আমি বলতে চাইছি যে ব্যক্তি প্রবীর ঘোষ থেকে সংগঠক প্রবীর ঘোষ, এই যে পরিবর্তনটা, এটার পেছনের ইতিহাসটা কীরকম? আসলে আমি কিন্তু একটা সময় কোনো একটি সংগঠনের দ্বারা প্রাণিত হয়েছি। সেই সংগঠনের কাজ কর্ম সমস্ত কিছু ব্যাপারটার সঙ্গে আমি একটা যুক্ত হওয়ার পরে আমার মনে হচ্ছে সেই সংগঠনটা হঠাৎ করে কেন ফেল করে গেল। আমার অবশ্য সোজাসুজি বলি যে সেই সংগঠনটার নাম নকশাল আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে গেছিল সেই নকশাল পার্টি একটা জায়গা। নকশাল মুভমেন্টটা থেমে গেল। যখন নকশাল মুভমেন্টটা খুব জোর একটা ধাক্কা গেল, তখন মনে হয়েছিল তার একটা কারণ ছিল আমরা সাংস্কৃতিক আন্দোলনটি কোথাও করতে পারি। সেই সাংস্কৃতিক আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কিন্তু অলৌকিক নয় লৌকিক প্রথম খণ্ড থেকে এখনো পর্যন্ত যে লেখা, সেই লেখাগুলোর সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা লক্ষ্য আছে। এবং সেই সাংস্কৃতিক আন্দোলনটাকে আমার মনে হয়েছিল একা করা, যার জন্যেই অনেকে নিয়ে করার ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম এবং এটা চলছিল প্রক্রিয়াটা। আমি এটাও জানতাম যে সাংস্কৃতিক আন্দোলন বা একটা বিপ্লব বা উল্লম্ফন, বিপ্লব মানেই বন্দুক রিভলভার নিয়ে নাও হতে পারে, বিপ্লব বা উল্লম্ফন একটা বিশাল লাফানো, সেই লাফাতে গেলেও অনেককে জড়ো করার একটা ব্যাপার থাকে। এইটা করার জন্য কিন্তু আমার মনে হচ্ছিল বিপ্লবটা সমাধান করতে গেল একটা সময় আসবে সাংস্কৃতিক আন্দোলন কর্মী এবং যারা বিপ্লব করছে তাদের মধ্যে কোনো ভেদ রেখা থাকবে না। কে বিপ্লব করছে, কে সাংস্কৃতিক আন্দোলন করছে, একাকার হয়ে যাবে। বিপ্লব মানে কিন্তু আবারও বলি বন্দুক রিভলভার নিয়েই যে হতে হবে তা আমি মনে করি না। কারণ নাকি বিপ্লব মানে তো একটা এগিয়ে যাওয়া, যে ধরা গেল যারা নাকি সমাজতন্ত্রের কথা ভাবছে, যারা শ্রেণীহীন সমাজের কথা ভাবছে, যারা মনে করছে শ্রেণী শোষণ থাকবে না, তারা যদি এইটা দেখে যে শ্রেণী শোষণ নেই এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে, এখানে গণতন্ত্রের সবচেয়ে বেশি প্রয়োগ হচ্ছে, সেটা তো একটা বিপ্লব। সেটা তো নিঃশব্দে এখন ভারতবর্ষের 600টা জেলার মধ্যে প্রায় 240টা জেলাতেই এরকম ধরনের একটা নিঃশব্দ বিপ্লব হয়ে চলেছে। মানে সশস্ত্র বিপ্লব হচ্ছে না, কিন্তু নিঃশব্দ বিপ্লব হচ্ছে। তো এটার দিকে তো আমরা তাকিয়েছিলাম অনেকেই। কিন্তু আপনি যেটাকে বলছেন যে সাংস্কৃতিক আন্দোলন, যে আন্দোলনটা বিপ্লবের, এই বিপ্লবটা নিশ্চয়ই রাজনৈতিক বিপ্লব। মানে আমাদের একটা পরে আমাদের প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আমাদের দেশে যে রাজনৈতিক আন্দোলনগুলো হয়েছে
সাংস্কৃতিক আন্দোলনগুলো আসলে ওই রাজনৈতিক আন্দোলনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য support একটু একটু দিয়েছে। কতগুলো লোককে নিয়ে আসা আলাদা করে সংস্কৃতির আন্দোলন সেভাবে কিন্তু হয় না। হয়নি, কোনোদিনই হয়নি। আমার এরকমও মনে হয় না যে মানে আগেও কখনো হয়েছে সেরকমভাবে আন্দোলন আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষের কোনো প্রান্ত হয়েছে বলে আমি মনে করি। বরঞ্চ এখন আমার মনে হয় যে ভারতবর্ষে একটা জাগরণ সত্যি হচ্ছে, যেখানে একটা সাংস্কৃতিক আন্দোলনের কার্যক্রম চলছে। আপনি নেপালের দিকে তাকালেও কিন্তু দেখতে পাবেন নেপালে কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলন চলেছে এই বিপ্লবের আগে 2002, 2003, 2004 পর পর দেখা যাবে যে অনেক কিছু সাংস্কৃতিক আন্দোলন একসঙ্গে চলেছে। যেমন একই সঙ্গে যেমন স্বয়ম্বর গ্রামের একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি, স্বয়ম্বর গ্রাম তৈরি করে নেওয়া, একসঙ্গে থাকবো, কেউ চাষ করবে, কেউ ফসল ফলাবে, তো কেউ শিক্ষা ব্যবস্থাটা দেখবে, কেউ মানে বাচ্চাদের প্রতিপালনের ব্যবস্থাটা দেখবে, কে যে কোনটা দেখবে সেগুলো ঠিক করে নেওয়া হয়। এই যে সমস্ত কিছু নিয়ে যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা তো স্বাভাবিকভাবে একটা রূপান্তর ঘটিয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রেও যেমন প্রস্টিটিউশন বন্ধ, মদ খাওয়া বন্ধ, জুয়া বন্ধ, যেগুলো ওখানকার সমাজ জীবনকে খুব বেশি রকম প্রভাবিত করেছিল। এমনকি বিউটি কন্টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং সেই তার অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন নেপালকে আমরা দেখতে পাচ্ছি। এই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে কিন্তু রাজনীতির একটা গভীর সম্পর্ক ছিল। সেটাই আমার মনে হয় যে ভারতবর্ষের বিভিন্ন দিকে যে খুন ভাঙছে সেখানে একইভাবে সাংস্কৃতিক আন্দোলনগুলো চলছে। যদি সেই গ্রামগুলোতে যান দেখবেন সেখানে একইভাবে সাংস্কৃতিক আন্দোলনগুলো জোরালোভাবে চলছে। তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মানে আপনাকে যখন আমরা পেয়েছি তখন আপনাকে পেয়েছি একজন বিজ্ঞান মনস্ক এবং সংস্কার বা কুসংস্কার বিরোধী আন্দোলনের অগ্রণী মানুষ হিসেবে, প্রতিকৃতি হিসেবে। সেটার মধ্যে কিন্তু খুব যদি তলিয়ে ভাবা যায় তার মধ্যে হয়তো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, ছিল কিন্তু আছেও। এবং পরবর্তী সময়ে যখন সংগঠক হিসেবে আমরা আপনাকে পেয়েছি সেখানে কি বেশি প্রাধান্য পেয়েছে ওই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই? আসলে দুটো আমি চাইছি দুটো একসঙ্গেই চলবে। অর্থাৎ আমি আবারও বলি, তার মানে বলতে চাইলাম বিপ্লবের আগে, বিপ্লবের সময়, বিপ্লবের পরে সাংস্কৃতিক আন্দোলনটা খুব জরুরি। না হলে দুর্নীতি কিন্তু মাথাচাড়া দেবে। রাশিয়াতে যেভাবে একটা সময় মনে হলো বোধহয় বিপ্লব হয়ে গেল, কিন্তু দুর্নীতি মাথাচাড়া দিল। এই দুর্নীতিটা মাথাচাড়া দেওয়ার জন্যেই খালি রাশিয়া কেন, মানে পূর্ব ইউরোপের সবগুলো দেশেই যেখানেই আমরা কমিউনিজমের স্বপ্ন দেখেছিলাম সেগুলোতে দেখা গেল ক্ষমতায় দুর্নীতি মাথাচাড়া দিল। এই দুর্নীতি মাথাচাড়া দেওয়ার জন্যই কিন্তু আমরা দেখলাম যখন লেনিনের রূপ থেকে হাইয়ে বলে টেনে নামিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ কিন্তু তার জন্যে ক্রুদ্ধ হয়ে যারা নামাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিচ্ছু হয়। অর্থাৎ একটা যেন চোরাবলিতে বা একটা যেন জোর করে দাবিয়ে রেখে যে অবস্থায় ছিল, যে অবস্থাটা তৈরি করেছিল, সেটা একটা ক্যামোফ্লেজ করার ব্যাপার, সেটা আসলে বাস্তব চিত্র ছিল না। আমরা এটাও খেয়াল করেছি। এই যে আজকে আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অবস্থা বিভিন্ন জায়গায় যে হারছে, এখানে এখন কিভাবে লিকিং হবে, কিভাবে ভোটার লিস্ট তৈরি হবে, অনেক কিছু ফ্যাক্টর আছে একটা ভোটে জেতার জন্য। মানুষ কি চাইছে সেটা তো প্রতিফলন হয় না, কারণ আমাদের এখানে গণতন্ত্র, বাস্তবিকভাবে গণতন্ত্রের প্রয়োগ নেই। বরঞ্চ সেই জায়গাগুলোতে আছে যে জায়গাগুলোতে সত্যি একটা সাম্যকে সামনে রেখে সাম্যর গ্রামগুলো বেড়ে যাচ্ছে। এছাড়া আমরা প্রয়োগ দেখছি না, কারণ সাম্যর গ্রামগুলোতে প্রত্যেকে প্রতিনিয়তই অংশ নিচ্ছে। তারা নাচ গান, চাষবাস, বাচ্চা প্রতিপালন, কেউ সেলাই করে পোশাক বানিয়ে দিচ্ছে, কেউ স্কুল চালাচ্ছে, কেউ বাচ্চাদের দেখছে, কেউ চাষবাস দেখছে, কেউ সেচটা দেখছে, কেউ বিদ্যুৎটা কীভাবে টানতে দেখছে, সব কিছু নেই। কেউ স্বাস্থ্যর ব্যাপারটা দেখছে, জল যাতে ঠিকঠাক আসে তার পানীয় ব্যবস্থাগুলো করছে। সব কিছু নিয়ে যে একটা সামগ্রিকভাবে এগিয়ে যাওয়া, তার আগে কী ছিল? তার আগে মানে জল পর্যন্ত কোন উচ্চবর্ণের লোকেরা ঢেলে দেবে তখন খেতে। এই যে একটা উত্তরণ,
বিদ্রোহীরাও তো সাংস্কৃতিক আন্দোলনকে নিয়ে একই সঙ্গে রাজনীতিকে নিয়ে এগিয়ে যায়। আমরা স্বয়ংবর গ্রাম বা সেখানকার যে অভিজ্ঞতা সেই প্রসঙ্গে পরে আসবো একবার আমাদের আলোচনার সূত্রে। তার আগে যেটা আপনি সাংস্কৃতিক আন্দোলনের সূত্রে একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে আপনি চীনের নামটা উল্লেখ করতে ভুলে গেছেন বা হয়তো না। করেননি। মানে করিনি, কারণ চীনে মাও থাকাকালীন পর্যন্ত দুর্নীতির উপর দুর্নীতির কোনো চিহ্ন আমার চোখে পড়ে। তারপরে মাও পরবর্তী সময়ে যে প্রকট দুর্নীতিটা দেখলাম, সেই দুর্নীতিটা আছে। যেমন এখন এখানকার যারা কমিউনিস্ট পার্টি, তাদের মধ্যেও দুর্নীতি আছে, প্রকটভাবে আছে। একটা জমি কিনতে যান, বাড়ি করতে যান, সমস্ত কিছুর মধ্যেই দেখবেন তাদের হাতে তোলা না তুলে দিয়ে কিছু পারবেন না। মানে এখন তো এটাও বিভিন্ন জায়গায় প্রকাশ হচ্ছে যে মাওয়ের আমলেও কিছু কিছু ঘটনা ঘটেছে অনভিপ্রেত। হ্যাঁ, অনভিপ্রেত, অর্থাৎ এই না যে একদম কঠোর একটা দুর্নীতির বাতাবরণ তৈরি করে রেখেছিলেন। এটা আমার এরকম কোনো তথ্য আমার জানা নেই। তাহলে কি আপনি সেই অর্থে মাও সেতুংয়ের যে সাংস্কৃতিক আন্দোলনের যে একটা তত্ত্ব ছিল, যেটা সেটাকে কি আপনি মূলত সেটার আলোকেই পুরো বিষয়টা দেখছেন? একটু তিনি বলেছিলেন, বা তার আগে আপনি যদি বলেন স্ট্যালিনও বলেছিলেন, যে সাংস্কৃতিক আন্দোলনের খুব প্রয়োজন আছে, তাহলে দুর্নীতি কিন্তু আমাদের ছোবে, আমাদের খেয়ে ফেলবে, এরকম। সেই জন্যেই আমরা যদি নাকি প্রত্যেকে ঠিকঠাক মতন একসঙ্গে চলতে চাই, সবচেয়ে বেশি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস স্থাপন করতে চাই, তাহলে দেখবো যে দুর্নীতিটা থাকে না। অর্থাৎ আমরা ডেইলি লাইফে যদি নাকি গণতন্ত্রের প্রয়োগ করি, একসঙ্গে থাকছি, খাচ্ছি, কে ভালোটা পাচ্ছে, কে ঠিকমতো ভালো পাচ্ছে না, কে একটুখানি দুর্নীতি বাড়ানোর থেকে সরিয়ে দাও। কিন্তু সব জায়গায় তো হয় না। ধরা গেল একটা কমিউন, একটি এখানকার এসিসিআইয়ের একটা ঘটনা বলছি। এসিসিআইয়ের একজন রাজ্য সম্পাদক, তিনি আত্মহত্যা করলেন। কেন আত্মহত্যা করেছেন কি না ডিটেলে বলতে পারছেন না, কিন্তু তিনি তো একটা কমিউনে থাকতেন। কমিউনের একটা কমন অসুখ, এরকম রাজনৈতিক দলে থাকা সম্ভব যে দেখা গেল একটা কমিউনে আছে, সুতরাং এই কমিউনে থেকে সর্বোচ্চ নেতৃত্বকে যদি চ্যালেঞ্জ জানাতে যাই, তার দুর্নীতিকে যদি ফোকাস করেন, আমরা কি জায়গা থেকে আমরা মাও সেতুংয়ের সাংস্কৃতিক আন্দোলনের যে তত্ত্ব সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, সেটাতে তিনি বা তার আগে স্টালিনও বলেছেন যে যে কোনো জায়গাতেই দুর্নীতিকে বন্ধ করতে গেলে প্রত্যেকটা জায়গাতেই সাংস্কৃতিক আন্দোলনের দরকার, যারা নজরদারির কাজটা করবে। রাজনৈতিক নেতাদের নজরদারিটা রাখবে নেতাদের উপর, যে তারা দুর্নীতিবরণ হচ্ছে কিনা, তারা সুবিধাবাদী হয়ে যাচ্ছে কিনা, তারা স্বজন পোষণের দিকে যাচ্ছে কিনা, এইগুলো। আমাদের সাংস্কৃতিক আন্দোলনটা ঠিক সেরকমভাবে না, খালি নজরদারি। এটা কুসংস্কারের বিরুদ্ধে, কারণ আমাদের ভারতবর্ষের মাটিটা একটু অন্যরকম। এখানে মানে সরাসরি কুসংস্কারটাকে জিয়ে রেখেও খুব সুন্দর শোষণ চলে, খুব সুন্দর ব্যবস্থা থেকে টিকিয়ে রাখা যায়। কারণ আমাদের এখানে বরঞ্চ কোনোরকমভাবে কিন্তু দাস বিদ্রোহ হয় না, অথচ আমাদের এখানে দাস সবচেয়ে বেশি ভারতবর্ষে। মানে শূদ্রের সংখ্যা যদি 80 থেকে 90 হয়, তাহলে তারা সবাই মিলে বিদ্রোহ না করে চুপচাপ সহ্য করেছিল। কারণ তাদেরকে মানে ছোটোবেলা থেকে দীর্ঘ বছর ধরে, হাজার হাজার বছর ধরে, শিশুকাল থেকে তারা শুনে এসছে, যেটা ছিল পূর্বজন্মের কর্মফল, এই যে জন্মেছি, এই যে পাপ ভোগ করছি, এই যে বঞ্চিত হচ্ছে, এটা তো আমারই পূর্বজন্মের কর্মফল, আমার ফলটাই আমি ভোগ করছি। এই যে শিখিয়ে দেওয়া হলো, সেই শিখিয়ে দেওয়ার রেজাল্টে তারা ভাবলো এই জন্মে চুপচাপ মুখ বুঝে সব সহ্য করলে পরের জন্মে ভালো ফল পাবো। এই যে একটা প্রচণ্ড ভয়ঙ্কর মিথ্যাচারিতা, সেই জন্য আমাদেরকে নাম দিয়েছে বোঝাতে, যে আত্মা মানে হিন্দু ধর্মমতগুলো কী বলেছে, আত্মা মানে বলেছে চিন্তা, চেতনা, চৈতন্য বা মনই হলো আত্মা। সরি, তাহলে কি দাঁড়ায়? মনই যদি আত্মা হয়, আমাদের ব্রেনসেল অ্যাকশনই যে মন, এটা আমরা সবাই প্রায় জেনে গেছি। সুতরাং মানুষ মরে যাওয়ার পর তার ব্রেনসেল থাকবে না, মন থাকবে না,
তার মানে আত্মা মারা গেল। সুতরাং পূর্বের আমার কর্মফলের ব্যাপার নিয়ে এগুলোকে আমাদের ধীরে ধীরে বোঝাতে হয়। আমাদের বোঝাতে হয় ঈশ্বর নেই, ঈশ্বর থাকলে ঐশ্বরিক শক্তি থাকবে, ঐশ্বরিক শক্তি ঈশ্বরের প্রমাণ। কেউ ঐশ্বরিক শক্তি একটা প্রমাণ করুক, আমরা অ্যাসোসিয়েশন ভেঙে দেবো, এই টাকাটা তাকে প্রণয় হিসেবে দেবো। এই চ্যালেঞ্জটা রাখাতে একটা জিনিস হয় যে মানুষ বলে ঠিক আছে ওনার চ্যালেঞ্জ নিয়ে প্রমাণ করে দাও, ভূত আছে, মানে আবার বলছে ভূত মানে আত্মা আছে, এটা প্রমাণ করে দাও। এই করতে করতে ভাগ্য মানে যে একটা প্রতারণা, এটাকেও আমাদের প্রমাণ করতে যেতে হয়। কারণ আমাদের এখানকার মাটিতে এই সমস্ত মিলেমিশে ধর্মটা মিলেমিশে আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, যে এইটাই শোষণ ব্যবস্থাকে চালু রাখার পক্ষে একটা বড় ভূমিকা নিয়েছে। হ্যাঁ, আপনার যে ব্যক্তি প্রবীর ঘোষ থেকে যে সংগঠনের ধারণা এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভিতরে চিন্তাগুলো, সেটা মোটামুটি পরিষ্কার করেছে। এখন এখান থেকে আরেকটা জিনিস স্বাভাবিকভাবে উঠে এলো যে মূলত বামপন্থী চিন্তাভাবনা, বামপন্থী চিন্তা চেতনা সঙ্গে আপনার যে সংস্পর্শ, তার থেকেই কিন্তু এই জিনিসগুলো এসছে। এবং এটা আমরা খুব ঐতিহাসিকভাবেও দেখেছি যে আমাদের দেশটা, আপনি সবাই জানেন, আমাদের দেশটা গুরুবাদী দেশ, ধর্ম সেখানে জড়িয়ে আছে, শিল্প সাহিত্য একটা সময় ধর্মকে আশ্রয় করেই বেড়ে উঠেছে দিক দুকাল। ঠিক পরে যে মানে যেটাকে আমরা এনলাইটমেন্ট বলি, সেই সময়টা থেকে, আলোক পর্বটা থেকে মোটামুটি বামপন্থীরাই এই প্রতিবাদী বা প্রগতি যেটাকে আমরা বলি গিয়ে থাকা জায়গাগুলোকে তারা মানে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে তারা সেগুলোকে নিয়ে এসছে। কিন্তু পাশাপাশি এটাও কিন্তু দেখার যে বামপন্থীরা রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রে যতটা অগ্রণী ভূমিকা পালন করেছে, সংস্কার বিরোধী, গোঁড়ামি বিরোধী, ধর্ম বিরোধী ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকাটা সেরকমটা ছিল না। এটাকে আপনি কীভাবে দেখছেন? এবং এর সঙ্গে আমি একটু মিলিয়ে নিতে চাচ্ছি, আপনি যেহেতু সংস্কৃতির যে ধারণাটা বলছেন, সাংস্কৃতিক আন্দোলন আমাদের দেশেও হয়েছে, কিন্তু যেমন ধরুন খুব আমাদের 40-এর দশকে বামপন্থী আইপিটি আন্দোলনের কথা আমরা বলি, কিন্তু এখানে কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু বামপন্থী চিন্তা দর্শনটা বা রাজনৈতিক নেতৃত্বটা কিন্তু ডমিনেট করেছে। এইটাই অর্থাৎ আগে যেটা বারবার হয়েছে সেটা আমরা চাইছি। অর্থাৎ রাজনৈতিক দল বা পার্টি ডমিনেট করলে কি হয়, পার্টির কোনো রকম গোলমালকে ছুতেই পারবে। ধরা গেল আমি একটি রাজনৈতিক দল, আমার ছাত্র, যুবক, মহিলা, বিভিন্ন সংগঠন আছে, বিজ্ঞান আন্দোলনের সংগঠন আছে, কিন্তু তাদের সবাইকে বলে দেবো এই করবে, এই করবে, তাহলে তারা স্বাধীন কেউ না। বকলমে তারা প্রত্যেকেই পার্টির অনুগত। কিছু আন্দোলনই হলো, আন্দোলন খেলা হলো আমার মনে হয়েছে। ধরা গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোনো রকমভাবেই কোনো সাধু সন্তদের ছবই না, আসলে শ্রদ্ধেয় কি না সেটাই তারা বিচার করবে না। এটা করলে ভোটে অসুবিধা হবে ভাববেই করলো না। এতে কি আন্দোলনটা এগোলো? মাদার টেরেসার অলৌকিক ক্ষমতা আছে, সেই অলৌকিক ক্ষমতা মাদার টেরেসার ছবি থেকে দিয়ে এসে একজনের ক্যান্সার নাকি ঠিক হয়ে গেল, মনিকা বেসরা, সেটাকে নিয়ে যখন আমরা আন্দোলন করলাম তারা কেউ এগিয়ে আসেনি, কারণ তারা মনে করেছে এটাতে খ্রিস্টান ভোট কমতে পারে। এই ধরনের নানান রকম ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তারা চলে। তারা দেখা গেল এই রাজস্থানের সতী মন্দিরের যেখানে আন্দোলন করেছে, মানে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন উইং, মানে ফ্রন্টেরই রাজনৈতিক বিভিন্ন উইং থেকেই আন্দোলন হয়েছে। কিন্তু তারা বললেনই একজন মৃতের স্মৃতিতে একটা সৌধ তৈরি করা যায়, কিন্তু তাদের মৃতের তো সব অস্তিত্ব শেষ মৃত্যুর সঙ্গে সঙ্গে, মার্ক্সবাদী হিসেবে বললেন। সুতরাং তাদেরকে নিয়ে মন্দির বা পুজো চলতে পারে না। রামকৃষ্ণ সমাজের কথা বলতে পারবেন কখনো, কারণ তাদের গদি রক্ষাটা একটা বিরাট টার্গেট হলে সাম্য আসবে কোথায়? বামপন্থীরা
তো বামপন্থা মানে যদি নাকি বলা যায় বামপন্থা ইকুয়াল টু সাম্যে বিশ্বাস, এখন সাম্যে কেউ বিশ্বাস করে না। এখন যে যার ব্যাংক ব্যালেন্স মুক্ত এইগুলো যদি নাকি বেশি করে ভাবে তাহলে সাম্য ব্যাপারটা বহু দূরে চলে যায়। আমরা সামগ্রিকভাবে যে আন্দোলনটা করতে চেয়েছি সেটা একটু অন্য কিছু। সেটা এই না যে আমরা কোনো একটা বিশেষ পলিটিক্যাল পার্টির হয়ে তাদের সাপোর্ট দেওয়ার জন্য এইগুলো করতে কখন না, সেটা তো ঠিকই আছে, সেটা বুঝলাম। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনি আজকে একদম আজকের মাটিতে দাঁড়িয়ে, আজকের কলকাতা বা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে বিচ্যুতিগুলোর কথা বলছেন, আজ থেকে 40-50-60 বছর আগে যখন আইপিটি আন্দোলন হয়েছে তখন ঠিক এইরকম গদি রক্ষার দায়টা ছিল না, কিন্তু অন্য একটা আমাদের দায় ছিল, সেটা হচ্ছে নিজের রাজনৈতিক প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়াটা। তো সেখানে গদি রক্ষাটা হয়তো not that essential। এবং এই রাজনৈতিক প্রোগ্রামকে, রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কৃতি নাটক টাটক হয়েছে, কিন্তু সেটা সামগ্রিকভাবে সাংস্কৃতিক আন্দোলন বলতে পারছি না। এবং সেখানে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, এই নাটকগুলো নিয়ে বলি, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখে ওই নাটক বলুন, গান বলুন, সে চালিত হতে হয়েছে। এটাকেও কি আপনি, এবং সেটা কিন্তু আপনি যদি মাও সেতুংয়ের কথাও বলেন, মাও সেতুংয়ের যে রাজনৈতিক যে সাংস্কৃতিক আন্দোলনের কথা বলেছেন, সেখানে কি যদিও শতফুল বিকশিত হওয়ার কথা বলা হয়েছে, তো আমি জানি না কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু তার প্রোগ্রাম ছিল স্পেসিফিক। কুসংস্কারের বিরুদ্ধে প্রোগ্রাম নিশ্চয়ই ছিল। আমি খুব স্পেসিফিক বলতে চাইছি যে আজকে পশ্চিমবঙ্গের বামপন্থী শাসক বামপন্থীদের দিকে তাকিয়ে যেটা আপনি বলছেন যে তাদের গদি রক্ষাটা, এগুলো নিশ্চিত সত্যি। কিন্তু আমি 60 বছর আগেও যদি ফিরে যাই, সেখানেও কিন্তু হেমন্ত বিশ্বাস লিখছেন, এই গানটাকে লিখতে হয়েছে যে তাকে পার্টির নেতৃত্ব বলেছেন যে তুমি সলিউশন দেখো, তুমি ওই কি কমিটি গড়ো, কি কমিটি গড়ো, কি কমিটি গড়ো, এই দিয়ে গান শেষ হচ্ছে। হ্যাঁ, এটাকে কি আপনি বলবেন যেটা খুব না, আমি তা বলছি না, আমি তো স্বীকার করে নিলাম। মানে একটা রেজিমেন্টেশন। ঠিক কথা, ঠিক কথা। আমি একটা কথা বলছি যে একটা সময়ে ভালো মতো নজরদারি না করার জন্য যা যা হয়েছে, যে আমরা দেখেছি সেই সময় যারা সত্যি আদর্শ কমিউনিস্ট ছিলেন বলে আমরা মনে করি, তাদের প্রত্যেকেরই জীবনযাত্রার মধ্যে সেটা প্রকট ছিল। তারা বাসে গ্রামে যেতেন, তারা কোন খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, প্রায় কমিউনাল লাইফের মতন থাকছেন। এখনকার মতন এক একজন নেতা, সে বললো আমার এত কোটি টাকার ইয়েটা একজন কেউ ভালোবেসে দিয়ে দিয়েছে। এক একজন নেতার লাইফস্টাইল যেভাবে পাল্টেছে, যেভাবে তারা মানে সত্যি বলতে কি তারা মদ থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে সম্পর্কিত করে নিয়েছে, ভোগ লালসার সঙ্গে সম্পর্কিত করে নিয়েছে। তারপর আমি কি করে বলি, সেই সময়কার সেই লড়াকু মানুষগুলো আর এই সময়কার কমরেডরা একই ধরনের আছে বলতে পারছি না, সেটা তো নিশ্চয়ই নয়। সেটা এখন দুর্নীতি একদম প্রকট হয়ে গেছে। আলোচনা সেই পরিসরটা ঘিরে আমরা করছি না, এটা তো স্বীকৃত সত্য। এখন আমার কাছে এটা খুব স্ট্রাইকিং মনে হয় যে এই যে বামপন্থীরা ধর্ম, গোড়ামি, সংস্কার এই নিয়ে তো কখনো আন্দোলন করেননি না, বরঞ্চ এবার কোয়েম্বাটুরে আমরা দেখলাম যে সরাসরিভাবে স্বামী বিবেকানন্দের একটা বিরাট ছবি আছে। স্বামী বিবেকানন্দ কে? একজন ধর্মীয় নেতা। তিনি একজন মানে রামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণকে একজন তন্ত্রে বিশ্বাসী মানুষ। তারই রামকৃষ্ণ মিশন প্রকাশিত বইয়ের কথা আমি অলৌকিক নয় লৌকিক পঞ্চম খণ্ডে লিখেছি, যে মিশন প্রকাশিত বইতেই বলা আছে উনিও তন্ত্র সাধনা করেছিলেন। মদ, মাংস, মৈথুন এইগুলোকে নিয়েই তন্ত্র সাধনা করেছিলেন। তারই শিষ্য তিনি। আবার তন্ত্রতে একটাই কথা আছে, মৈথুন ছাড়া কোনো মুক্তি নেই। তার শিষ্য মৈথুন ছাড়া আবার মুক্তির কথা বলবে কী করে? এবং আমি বুঝতে পারছি না যে স্বামী বিবেকানন্দের প্রচুর 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 স্ববিরোধিতায় ভর্তি সেই মানুষটিকে আমরা অগ্রজ সাংঘাতিক একটা কমরেড বানিয়ে কী জিনিসটা প্রতিষ্ঠা করতে পারবো, কী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার ধারণাতেই আসছে না। আচ্ছা, তাহলে আমরা এরপরেই যে প্রশ্নটা এসে যাবে সেটা হচ্ছে যে তথাকথিত মার্ক্সবাদ, লেনিনবাদ, স্টালিনবাদ,
মাওবাদ, এগুলোর কোথাও অসম্পূর্ণতা ছিল বলেই কি সেখান থেকে যুক্তিবাদের প্রয়োজন হলো? একদিক থেকে বললে হ্যাঁ, কারণ যুক্তিবাদ কিন্তু আগেই বলে দিই এটা এমন একটা মতবাদ শিখতে শিখতে পাল্টাতে শিখে। যেমন আমরা বরঞ্চ সবসময় বর্তমান অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েই চলবো, মানে যখন যেটা বর্তমান অবস্থা হবে তার সঙ্গে মানিয়ে নিয়ে আমরা চাইবো যে একটা সাম্যের সুন্দর সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে যত দূর সম্ভব প্রতিষ্ঠিত হতে থাক বিভিন্ন অঞ্চলে। এটাই তো আমাদের লক্ষ্য। সুতরাং সেই জন্য আমাদের রূপান্তর হবে। ধরা গেল আমরা ধরে নিচ্ছি ভারত একটি সাম্রাজ্যবাদী দেশ, হ্যাঁ সংবিধানগতভাবে সংবিধানেই বলে দেওয়া আছে যে ভারত একটি সাম্রাজ্যবাদী দেশ। আমাদের সংবিধানে বলা আছে আমরা যে কোনো বাইরের দেশের অংশ বা মানে পরিপূর্ণ দেশটাকেই আমাদের ভারতের অংশ করে নিতে হবে। আমেরিকা যেমন সাম্রাজ্যবাদী দেশ, ভারতও তেমনি সাম্রাজ্যবাদী দেশ। পার্থক্য একটু আছে, আমেরিকানরা আমেরিকান নাগরিকদের উপর অত্যাচার চালায় না, রাষ্ট্রীয় সন্ত্রাসটা চালায় না, ভারত সেটা চালায়। এই যা পার্থক্য। সুতরাং আমরা এই অবস্থাটা ভেবে নিলে আমরা মনে করি যে একটা মতবাদ আমেরিকা যেমন এগোবে, ভারত যেমন এগোবে, সেই জায়গা থেকে একটা সাম্য চিন্তাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে যে আমার এই অবস্থাতে এখন সশস্ত্র সংগ্রাম কি করা সম্ভব, সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতা দখল কি করা সম্ভব, না হলে কীভাবে সম্ভব, ওয়ে আউটটা। এটাও তো একটা চিন্তা, এটাও তো একটা মানে কি বলবো যুক্তির পথ দিয়ে হেঁটে সাম্যকে নিয়ে আসার চিন্তা। তার মানে কি এই যে চারটে খুব প্রতিষ্ঠিত রাজনৈতিক মত, সেই চারটে প্রতিষ্ঠিত রাজনৈতিক মতের কোথাও কোথাও অসম্পূর্ণতা এবং কোথাও কোথাও তার সীমাবদ্ধতা, এই দুটো জায়গা থেকেই কি যুক্তিবাদ হ্যাঁ একটা ত্রুটিহীন হওয়ার চেষ্টা বা প্রয়াস চালাচ্ছে একদম। এবং সেদিক দিয়ে যদি দেখেন এই চারটি যে মতবাদ, সেই চারটি মতবাদ তাদের পূর্বসূরীদের কোনো মতবাদকেই কিন্তু ফেলে দেওয়ার মতো না, কিচ্ছু না, সেগুলোর সঙ্গেই সম্পর্ক রেখেই এগোনো। ধরা গেল আজকে নকশাল আন্দোলন ব্যর্থ হয়ে গেছিলো বলে সমস্ত কিছু শেষ হয়ে যায়নি, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আবার এগোচ্ছি, আবার এগোতে পারি যে এটা কেন ব্যর্থ হয়েছিল এই কারণে। সুতরাং এই কারণগুলোকে আমরা দূরে সরালাম। মানে যারা নাকি সত্যি মেধা সম্পন্ন, সত্যি যারা মানে শিক্ষা সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ, তাদেরকে সরিয়ে রেখে খালি আমরা তাদেরকে দূরে সরিয়ে রেখেই আমরা এইটাকে সাম্যটাকে নিয়ে আসবো এরকম ধরনের না করে তাদেরকে কাছে টেনে নাও। তুই বরঞ্চ তোমার মূল চিন্তার সঙ্গে তাদের চিন্তাকে একই লাইনে প্রবাহিত করার চেষ্টা করো, সেটা তো করতে হবে না। এটা আমার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে চারটে মতবাদ, যে প্রধান চারটি মতবাদ, হ্যাঁ অসম্পূর্ণতা বলতে পারেন। এটাকে দিয়ে এখন কোনো রকমভাবেই আর সাম্য চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা এগোলাম। আমি যেটা মানে বলতে চাইছি একেবারে সেটা হচ্ছে এই চারটে মতবাদের মধ্যে ধরুন যদি খুব যদি ক্যাটেগরিক্যালি আমরা ভাগ করি, সেটা হচ্ছে মার্ক্সবাদের তো অনেক বড় পরিসর, মার্ক্সবাদের একটা ঐতিহাসিক পরিসর আছে, তার কিছুটা অর্থনৈতিক দিক আছে এবং তার কিছুটা রাষ্ট্রনৈতিক দিক আছে। আচ্ছা, লেনিনবাদটা সম্পূর্ণভাবে একটা রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, স্টালিনবাদও কিছুটা তাই, মাওবাদও কিছুটা তাই, কিন্তু তারও অর্থনৈতিক দিকগুলো আছে। এখন এই প্রত্যেকটা মতকেই যদি আমরা খুব দেখি নিবিড়ভাবে, অ্যাপার্ট ফ্রম মার্ক্সবাদ, তারা কিন্তু প্রত্যেকটা মূলত একটা প্রায়োগিক দিক থেকে ধরেছে তারা মার্ক্সবাদ, এবং এই প্রয়োগটা তারা করছে মূলত ক্ষমতা দখল এবং ক্ষমতাকে টিকিয়ে রাখা এবং একটা রাষ্ট্রের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা। এখন যুক্তিবাদ কি সেই অর্থে সেই রকম কোনো রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করার মতো বাদ? আমি যুক্তিবাদ সে অর্থে রাজনৈতিক ক্ষমতা দখল বা রাষ্ট্রনৈতিক ক্ষমতা দখলের কোনো কিছু না, সঙ্গে সম্পর্কিত না। আমাদের মিশন হলো, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। ধরা গেল আমাদের সচেতনতা বোধ থেকে যদি নাকি মহেশ্বরিতা 10টা গ্রাম থেকে 40টা গ্রামে যদি নাকি সম্বল করে থাকে, সেটাই আমাদের অ্যাচিভমেন্ট যে তারা করলেন।
যদি নাকি বিভিন্ন জায়গায় স্বয়ম্বর গ্রামগুলো গড়ে উঠতে থাকে, সেখানে আমাদের যুক্তিবাদী সমিতির ব্যানারের কোনো লোক আছে কিনা কোনো দরকার নেই। যেমন নাকি মাইসোর ইউনিভার্সিটিতে আমাদের সমিতিরই একটি মেয়ে এবং ইউনিভার্সিটির সঙ্গে গেছিলো রিসার্চ করতে চেন্নাইতে এসে 10টা গ্রাম ভিজিট করলো খালি দেখতে, 2002-2003 কীভাবে সম্ভব গ্রামগুলো হচ্ছে দেখে এলো, বুঝে এলো কীভাবে সেটা একটু একটু করে এগিয়েছে, শুনে এলো, সেটাকে নিয়ে আগামী 9th মে ইস্যুতেই লেখাটা যাবে। আমরা খালি এটা বলতে চাইছি সেখানে যারা কাজ করেছেন, যারা করেছেন সেখানকার স্থানীয় মানুষ, চেন্নাই ইউনিভার্সিটির একাধিক অধ্যাপকরা এগিয়ে এসছেন, একাধিক মানে 2-3, এর বেশি তো কোনো কিছু লাগে না। 10টা 20টা 30-40টা গ্রামের জন্য গাদা লোককে গিয়ে জলে মাছের মতো মিশতে যাওয়ার চেষ্টা করাটাই বোকাবো। 2-3 জন থাকলেই তাদেরকে বোঝানো, তাদের ঠিক মতন চালানো। আমরা আশেপাশে যদি নাকি যে কৃষি বিজ্ঞানী তার হেল্প নেবো, যে অর্থনীতিবিদ তার হেল্প নেবো, যে শিক্ষাবিদ তার হেল্প নেবো, এইগুলো হেল্পগুলো নিয়ে একটা জায়গাকে স্বয়ম্ভর তৈরি করার যে পরিকল্পনা, সার্থক স্বয়ম্ভর তৈরি করার যে পরিকল্পনা, এবং সেখানে গণতন্ত্রের প্রয়োগটা যাতে সর্বাত্মক হয় সমস্ত রকমভাবে এটা দেখা। এই স্বয়ম্ভর গ্রাম বা সমবায় গ্রামের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের যে সমবায় পরিকল্পনা কোনো সম্পর্ক নেই। এখানে কে সমবায়িকা তৈরি করলো, তাতে কত লক্ষ কোটি টাকা লস হতে লাগলো, এটার ব্যাপার নেই। এই স্বয়ম্ভর গোষ্ঠীতে আমি আমার মানে পার্টির একগাদা লোক ঢুকিয়ে দিলাম, তারা চাকরি করতে লাগলো, এটা না। এবং পরিচালন ব্যবস্থাটা পুরোপুরিভাবে একটা পার্টির কুক্ষিগত হয়ে রইল, এটাও না। এটা গ্রামের মানুষরাই ঠিক করবে কারা চালাবে, এবং গ্রামের মানুষরাই ঠিক করবে কে ঠিক মতো চালাতে পারছে না সরিয়ে দেওয়া, গণতান্ত্রিক। আবার স্ট্যালিন যে বলেছিলেন, স্ট্যালিন তো এরকমও বলেছিলেন কৃষকদেরকে যে পচা আলু, তাদেরকে নিয়েই কিন্তু স্ট্যালিন ভুল বললাম, সরি লেন মার্চ যে পচা আলু বলেছিলেন, সে মার্চ পচা আলু বলার পরেও কিন্তু মাসেদম কৃষকদের নিয়েই প্রধানত একটা বিক্ষোভ করে ফেললেন তো চীনে। এটা তো হলো তো, এবং বুঝিয়ে দিলেন মার্চের এই যে ফর্মুলাটারও একটা ভুল ব্যাপার আছে। মার্চ যা বলেছিলেন সেটাই শেষ বা চূড়ান্ত সত্য না, এটাও তো বুঝিয়ে দিলেন। তো এরকমভাবেই রূপান্তর ঘটতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে, যে যার নিজের জায়গায় কীভাবে আন্দোলনটা করবে ঠিকঠাক বুঝে নিতে পারবে তারা। কারণ আমি সন্দেশের স্বাদ দেখতে তো মাছ ভাত ঘাটলে চলবে না, এরকম। আচ্ছা, এরপরে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন বিজ্ঞান ও যুক্তিবাদ, বিজ্ঞান ও যুক্তিবাদের সমিতি, তো বিজ্ঞান তো যুক্তিবাদের ওপরেই দাঁড়িয়ে আছে, সুতরাং এই শিরোনামটা ব্যবহার করছেন কেন? আসলে এটার নামটা রেজিস্ট্রেশন হয়ে গেছিল, এটাও গণতান্ত্রিক ব্যবস্থাতে সবাই মিলে ঠিক করলাম কী নাম হবে। যুক্তিবাদী সমিতির নামে বললো যে না, এই নামটা না, তাদের ঠিক হলো, এই নামে রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস, খালি কংগ্রেস নামে চলে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে মার্কসিস্ট, এটার বদলে সিপিআইএম বা কংগ্রেস, ঠিক সেরকম আমরা যুক্তিবাদী সমিতির নামেই বেশি পরিচিত। ওটা একটা কিছুই না, ওটা এই নামে একটা রেজিস্ট্রেশন হয়েছিল, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী। বাড়তি কোনো গুরুত্ব এটা নামের প্রতি দেওয়ার মতো কিছু ব্যাপার। শিরোনামটা আলাদা করে কোনো ব্যঞ্জনা সেভাবে নেই, মানে যুক্তিবাদের মূল ধারণাটা ধরেই সংগঠনটার নাম দেওয়া হয়েছে। প্রশ্নে যাচ্ছি, সেটা আমার নিজের কখনো কখনো মনে হয়েছে যে যুক্তিবাদকে আমি যেভাবে বুঝেছি, বিজ্ঞান মনস্কতা বা যুক্তি দিয়ে গ্রহণ করার জায়গা থেকে, সেই অর্থে মার্ক্সবাদ লেনিনবাদ বা মাওবাদ স্টালিনবাদের একটা ঘাটতি বা তার যে পরিবর্তিত রূপ হিসেবে আমি অন্তত বলছি না, আমি যে খুব র্যাশনালিটির দিক দিয়ে ধরি আর কি, র্যাশনালিস্ট অ্যাপ্রোচ থেকে, তাহলে আমার যেটা মনে হয়েছে কখনো কখনো যে যুক্তিবাদ দিয়ে তো মঙ্গল কাব্যকে ধরা যায় না, ঠাকুরমার ঝুলিকে ধরা যায় না, হজবড়লকেও ধরা যায় না, রবীন্দ্রনাথের গানকে তো ধরাই যায় না, জীবনানন্দের কবিতাকে তো ধরাই যায় না, তাহলে এগুলো কি আমি বাদ দিয়ে দেবো?
আমি একটু বলি, আসলে আমার একটু উল্টো মনে হয় যে যখন আমরা একটা কবিতা লিখি, একটা কবিতা পড়তে থাকি, ধরা গেল আমরা ভালো কবিতার জন্য আমাদের এখানকার যে সাহিত্যে, বাংলা সাহিত্যে হয়তো দেশই পড়ছি, দেশ পড়তে পড়তে একটা চর্চার মধ্যে দিয়ে, আমার ভাষা জ্ঞানের মধ্যে দিয়ে, আমার পরিশীলিত চিন্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি কবিতা লিখতে শুরু করলাম, মার্জিত হতে লাগলো এবং কবি হয়ে উঠলাম, অর্থাৎ মানুষ অ্যাকসেপ্ট করলো। এর মধ্যেও কিন্তু এই কবিতা লেখার মধ্যেও লেখা শুরু করার আগে নিজেকে পরিশীলিত করা এবং লেখার মধ্যে কিন্তু যুক্তির হাত ধরে ধরে ইয়ে করে। আমি যখন নাকি পেলের অসাধারণ ফুটবল ট্যাকলিং দেখবো, তখন তার মধ্যে কিন্তু দেখবো যে পেলেও কিন্তু যুক্তির পথ ধরেই বুঝে নিয়েছে এরকমভাবে মারলে বলটা এরকম যায়, এরকমভাবে মারলে এরকম যায়। ছোটোবেলার থেকেই সে চর্চা করতে 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 সে এমন একটা পরিশীলিত জায়গায় এসে গেছে, সে জানে তার রিফ্লেক্সটা, বলটা কোথার থেকে এলে তার বডি রিফ্লেক্সটা কী হবে, অটোমেটিক্যালি হয়ে যায় একটা সেকেন্ডের ভগ্নাংশে। সেই রিফ্লেক্স, সেই সমস্ত কিছু তো যুক্তির পথ ধরেই এগোয়। সুতরাং একজনকে ভালোবাসলে, একজনের প্রতি ভালোবাসা তৈরি হলেও সেখানে যুক্তি থাকে, সেটা যেই যুক্তি হোক। একজনকে হঠাৎ দেখলাম, খুব ভালো লেগে গেল, এটা একটা যুক্তি। আবার একজনকে দেখতে 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 তার জ্ঞান, তার মানে মেধা দেখেও আমি ভালোবেসে ফেলতে পারি। তাকে দেখতে শীর্ণ কি বুগ্ন কি বেটে কি কালো কি মোটা কিছুই তখন ফ্যাক্টর হয় না। মেধার জন্যও কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। আবার আমার সঙ্গে আরেকজন ইন্টারাকশন, মনের মিল থেকেও কিন্তু একটা বন্ধুত্ব গিয়ে প্রেম হতেই পারে। সুতরাং এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু যুক্তিকে এড়িয়ে কোনো কিছু হঠাৎ করে হয়ে যায় পাগল না, তো সেই জন্য সব ক্ষেত্রেই যুক্তি থাকছে। আমি এটাকে আপনার মানে আপনার যে বক্তব্য সেটাকে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি যে দিক থেকে ভাবতে চাইছিলাম যে আমি যদি খুব যৌক্তিকভাবে দেখি, যে সেক্ষেত্রে কি আমি এটা ঠিক আছে 2 আর 2 4 হয়, যুক্তি দিয়ে পেলাম, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, জানলাম, প্রমাণ করলাম, জানলাম হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশলে জল হয়, এটা জানলাম। কিন্তু গানও জানলাম, কিভাবে রবীন্দ্রসঙ্গীত হয় থেকে উচ্চাঙ্গ সঙ্গীত হয়, সমস্ত কিছু জানলেই তার আস্তে আস্তে চর্চা শোনার মধ্যে দিয়ে কিন্তু গান ভীষণ ভালো লাগতে পারে, সাংঘাতিক ভালো লাগতে পারে, ভয়ঙ্কর ভালো লাগতে পারে। যেমন আমি গান খুব ভালোবাসি। না, সেটা তো গান, ধরুন গানের ব্যাকরণটা আপনি জানলেন, বা যে যন্ত্রটা আপনি বাজাচ্ছেন তারও একটা তো বিজ্ঞানসম্মত চেহারা আছে, সব মিলিয়ে ভালো লাগে। তা আমি বলছি ঘিরে ছিল বনবন্ধ ঘুমেরও চারিধারে, এটাকে আমি যুক্তিবাদ দিয়ে কি করে ধরবো? কিংবা পাখির নীলের মতো চোখ তুলে বনলতা সেন, এটাকে আমরা যুক্তিবাদ করি? না না, যদি আমি দেখে নিই যে আমার ভাষা কীভাবে সাহিত্যে এগিয়েছে, অর্থাৎ বোদা ভাষাতে কতগুলো বনলতা সেনের চোখটা অমুক মতো না হলেও পাখির নীল, মানে একটা শান্ত পাখির নীলে পাখি ফিরলে যে শান্তি, সেটাকেই প্রতিষ্ঠা করা যদি নাকি বনলতা সেনের ক্ষেত্রে একজনের কোনো ইচ্ছে হয়ে থাকে, সেটা মনে হলো যেন অসাধারণ ভালো লিখলেন। তো অর্থাৎ শব্দচয়ন একটা বিশাল ফ্যাক্টর, যেখানে মনে হচ্ছে এত সুন্দর, দারুণ লাগে। এই যে শব্দচয়নের ব্যাপারটা, গ্রামারটা, শব্দচয়নের ব্যাপারটাই যদি নাকি আমার বুঝে না আসে, তাহলে এই জায়গাতে আমার যুক্তির ঘাটতি রয়েছে। অর্থাৎ এই জায়গাতে আমার কাব্যকে বোঝার যে যুক্তি, সেটা আমার ঘাটতি আছে। কবিতাকে বোঝার যে যুক্তি, সেটা আমার ঘাটতি আছে। এটাই কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে বোধ, হ্যাঁ, বোধের জায়গাটা শুধু যুক্তি দিয়ে। অর্থাৎ আমি গান শুনতে শুনতে গান বুঝবো, কবিতা শুনতে শুনতে কবিতা বুঝবো, এরকমভাবেই তো ঘুরতে তৈরি, খেলতে খেলতে খেলা শিখবো, ক্রিকেট হোক, ফুটবল হোক, বক্সিং হোক, যে কোনো কিছু। সুতরাং সেই বোধটা তো সবার মধ্যে না আসুক, অনেকের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করলো এবং ভালো মতন উন্নতি করতে লাগলো। মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে ভাষার যে প্রয়োগটা, এই প্রয়োগটা যখন তুমি অ্যাপ্রিসিয়েট করছেন, বা সেই প্রয়োগটা যখন কাউকে খুব আচ্ছন্ন করছে, মানে খুব ভালো লাগছে, এই ভালো লাগাটার মধ্যে তো কিছুটা তার মানে আবেগের ব্যাপারটা আছে। আবেগ তো যুক্তির বাইরে না, একটু বলি। আবেগ প্রত্যেকের আছে, কম বেশি। আবেগ হলো নুনের মতন, অর্থাৎ
একটু কম হোক আলু খেতে ভালো লাগবে, একটু বেশি হয়ে যাক নুন কাটা। আবেগ যখন ব্যালেন্স থাকে তখন সবচেয়ে ভালো। একজন যুক্তিবাদী আবেগের ব্যালেন্স থাকাটা খুব জরুরি। বেশি আবেগ থাকলে এটা লড়াইতেও, যদি নাকি আমার প্রিয়জনকে হারিয়েছি বলে আবেগের লড়াই ছেড়ে দিলাম, এটাও যেমন সম্ভব না। আবার এটাও যেমন সম্ভব না আবার কাউকে ভালোবাসা, প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, অর্থাৎ যারা নাকি এত খাটছে, এত কিছু করছে, তারা মানুষগুলোকে ভালোবাসে, সেই জন্যই কিন্তু দাঁত মুখ না খিচিয়ে আনন্দের সঙ্গে এগুলো করতে পারছে। একটা আলাদা প্লেজার আছে। তারা কোনো কিছু স্যাক্রিফাইস করে না, তারা কিন্তু প্রত্যেকটা মানে কাজ কর্মকে এনজয় করে। অন্তত যুক্তিবাদীদের এটা যতক্ষণ এই চিন্তা ভাবনাটা থাকবে, আবেগের ব্যালেন্সটা থাকবে, ততদিন পর্যন্ত সে এনজয় করতে পারবে আমার মনে হয়। আসলে এটা আমার মনে এসেছিল এই কারণে, আপনাকে একটু প্রাথমিকভাবে বলি, যেহেতু আগে ওই বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি প্রশ্নটা এসেছিল, আমার বেশ মনে আছে যে আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, সেই বছর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল, তখন ইংরেজি পরীক্ষা দিতে হতো, 1985 সালের কথা। হ্যাঁ, তো সেই সময় ইংরেজিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইংরেজিতে একটি রচনা এসেছিল, সেটা শিরোনাম ছিল সায়েন্স ইজ নট এনাফ। হ্যাঁ, সেটা মনে আছে। এটা তো অনেকের ধারণা, সায়েন্স ইজ নট এনাফ। হ্যাঁ, তখন এটা নিয়ে আমি তখন সায়েন্স ইজ নট এনাফ লেখার মতো ম্যাচুরিটি আমার ছিল না। তো এটা নিয়ে আমি ওই বাবার সাথে একটু কথা বলেছিলাম। তো তখন এরকম একটা মানে নোশান আমার মধ্যে এসেছিলো। আমার পরবর্তীকালে মনে হয়েছে যে ওই সায়েন্স যদি এনাফ হতো, তাহলে বোধ হয় রবীন্দ্রনাথের গান শোনার দরকার হতো। এই জায়গাটা থেকে যে কোনো কিছুকে আরো বেশি ভালো মতন অনুভব করার ব্যাপারটাও বেড়ে যেতে পারে। আমি একজন যুক্তিমনস্ক মানুষ হলে সমস্ত কিছুর মধ্যে ভালো যে কোনো কিছু একটা মূল্যবোধ তৈরি হয়, তার মধ্যে থেকেই ভালো যে কোনো কিছুকে ভালো লাগবে, খারাপকে খারাপ লাগবে। এটা হওয়া উচিত। কিন্তু আপনি কি বলবেন যুক্তিবাদ ইজ নট এনাফ? না না, আমি বলছি সমস্ত কিছুকে যুক্তি দিয়ে বিচার করা যায়। সে প্রেম থেকে শুরু করে কেন এসছে, প্রেম নিশ্চয়ই জীবনের, যা অনেকেই আমার সেক্স থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই জীবন। আমার মানে স্বাভাবিক কতগুলো যে প্রবৃত্তি আছে তার মধ্যে একটা সেক্স, কিন্তু সেক্সের ক্ষেত্রে আবেগের মতনই একটা ব্যালেন্স থাকা উচিত। যে কোনো একটা প্রবণতা আছে, যে কোনো একটা ছেলে একটা মেয়েকে দেখলেই, মানে ভালো মেয়েকে দেখলেই উত্তেজিত হয়ে উঠবে, এটা কোনো ভালো লক্ষণ না। আমরা মানুষ হয়েছি যখন আমরা আমাদের মেধা বুদ্ধিকে আস্তে আস্তে সূক্ষ্মভাবে চালিত করতে থাকলেই দেখবো যে ব্লু ফিল্ম দেখাতে থাকলেও কিন্তু মানে নগ্ন হয়ে দেখলেও দেখা যাবে যে আমি মন দিয়ে দেখলেও কোনো রকমভাবে ভালগার ছাড়া কিছু মনে হবে না, দেখতে ভালো লাগবে না, বন্ধ করে দিচ্ছি। তখন বুঝলাম হ্যাঁ, আমার কাছে যুক্তিবাদটা ঠিক ধরা হয়েছে। রুচির ব্যাপার না, এইটা রুচি বললে সেই রুচিটাও কিন্তু যুক্তি এনে দেয় যে এই যে মানে ব্লু ফিল্ম দেখতে উত্তেজনা অনুভবটা আমার রুচির সঙ্গে একটা মূল্যবোধ থেকে আপনি বললেন রুচি একই ব্যাপার, মূল্যবোধ আর রুচি একই ব্যাপার, টাকার এপিটুপিট বা একই টাকা। সুতরাং এটা তো তৈরি হয়, একটা মূল্যবোধ বা একটা রুচি তৈরি হয়, এটাও কিন্তু যুক্তির পদ্ধতি, যেটা খারাপ। এটা আর কিছুই না। যে কোনো ছেলেকে দেখলে একটা মেয়ে, যে কোনো মেয়েকে দেখলে একটা ছেলে এরকম ধরনের বেশি উদ্বেল হয়ে উঠলো, একটা চিন্তা, বাজে চিন্তা এলো, এটা কোনো ভালো লক্ষণ। এটা যদি আমার মানে চেতনায় আসে, এটা যদি আমার রুচিটা তৈরি হয়, সেটাই তো একটা ভালো যুক্তিবাদের একটা। এবং এর মধ্যে বোধহয় একটা মানে মূল্যবোধ না বলে বোধহয় কিছুটা সাংস্কৃতিক মূল্যবোধ বলা যায়। ওই মূল্যবোধ মনেই, হ্যাঁ সেটা তো বোধহয় বলা যায়। হ্যাঁ, সংস্কৃতি তো উচ্চ আছে। হ্যাঁ, এটা সভ্যতার সাথে ঠিক ঠিক ঠিক। এক মানে আজ থেকে 150 বছর আগেও, অবশ্যই আজ থেকে 150 বছর আগেও প্রেম ব্যাপারটা ছিল না। গল্পে যাই এখন বলে থাকে, প্রেম ব্যাপারটা কিন্তু রোমান্স ছিল না, তখন সেক্সটাই ছিল প্রধান। যত সময় যাচ্ছে তত বরঞ্চ প্রেম বিষয়টা অনেক গুরুত্ব পাচ্ছে। প্রেম কিন্তু মানে সেক্সটার ক্ষেত্রে বলা যায় যে সেক্সটা রেশনে চল না, যাকে খুশি দিলেও কোনো কিছু করে না, কিন্তু প্রেম ওরকমভাবে খাতা খোলা পরিণয়ের মতন দেওয়া যায়। এটা আমার
রাধাকৃষ্ণের গল্পটা কি বলবো? ও হো হো, উনি এর এনেছিলেন কিনা আমার খুব সন্দেহ আছে, কৃষ্ণের এর ছিল কিনা। উনি বোধহয় প্রথম এর এনেছেন, কারণ 34 সালে গোপিনীর সঙ্গে ওরে বাবা সেক্স রিলেশন রাখা কিন্তু সেক্সুয়ালি পারভার্টেড, এর বউ ওর বউ এর মেয়ে এত কিছু চলতে নেই। এনাকে বলবো ওই কি ইয়াং ছেলেরা বলে কৃষ্ণ করলে লীলা, রামদা করলে একটা কি বাজে কিছু বলে, এরকম কৃষ্ণ করলে লীলা হয়ে গেল। রাধা কৃষ্ণের ব্যাপার নেই, প্রেম প্রেমের কোনো সম্পর্ক ছিল না, সেক্স। না আমি যদি খুব মানে ঐতিহাসিক দিকে ধরছি, মানে এই যে সম্পর্ক ঘিরে তো একটা বড় সাহিত্য ধারা এসছে, সেখানে যেগুলো আমরা পেয়েছি সেগুলো ঠিক যেমন পাওয়া যাবে। যেমন ধরুন বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, বৈষ্ণব পদাবলী তো সেক্স নির্ভর, মানে কিন্তু সেটা সাহিত্য মূল্যে উতরে গেছে। হলো সে তো ধর্ম এগোক বা অমুক হোক, বৈষ্ণব পদাবলীতে সেক্স নির্ভর দেখলেই কেমন কেমন ধর্মে মা বলে যে সমস্ত দেবী দেবীদের বর্ণনা দেয়, তার স্তনের, তার থাইয়ের, সভ্য জগতে ভাবাই যায় না। এখনকার দিনে ওই সংস্কৃতের অনুবাদ করলে বলতে গেলে একটু লোকটা তো পারভার্ট, এই তো মানে এগুলো থেকে আপনি নাকচ করবেন। হ্যাঁ, খারাপটাকে তো নাকচ না করলে ভাড়াটা এগোবে কোথার থেকে? আমি নাকচ বলতে এই বলছি না বৈষ্ণব পদাবলী গানগুলোকে উড়িয়ে দিতে, আমার সেটাকে আদর্শ হিসেবে নেবো না, কিন্তু ইতিহাস হিসেবে তো আমি নেবই, সাহিত্য পড়তে গেলে আমি নেবই, তখন কি কি আছে নেবই। তার মানে এই না যে সেটাকে মানে ধরা গেল আমি ধর্ম নিয়ে, আমরা বৌদ্ধ ব্রাহ্মণ্যবাদ থেকে শুরু করে খ্রিস্টান ধর্ম কীভাবে এলো, মুসলিম ধর্ম কীভাবে এলো, ইতিহাস পড়তে পারি। ইতিহাস পড়া মানে এই না আমি ধর্ম নিয়ে পড়াশোনা করি বলে একটা কোনো ধর্মের দ্বারা পরিচালিত হয়ে বাকি সব ধর্মকে নাকচ করে দিয়ে আমি ভাবলাম এই করলে বোধহয়, এই তন্ত্র করলে বোধহয় আমার চরম মোক্ষ হয়ে যাবে। কিচ্ছু হয় না, আমরা জানার জন্য এগুলো পড়তে পারি। বৈষ্ণব সাহিত্য একটা সাহিত্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভূমিকা ছিল সেটা জানার জন্য নিশ্চয়ই পড়তে পারি, কিন্তু সেটাকে আমার জীবনের অঙ্গ, বিশাল আদর্শ বললে তো আমার শরীর খারাপ হয়ে যাবে। না আমি আদর্শ বলতে বলছি না, আমি বলছি যে যুক্তিবাদের হ্যাঁ নিশ্চয়ই জানার দরকার আছে। মানে আপনার কালিদাসের কুমার ঠিক আছে, জানার দরকার আছে কালিদাস কি করেছিল। হ্যাঁ, সেই বর্ণনাটা খারাপ বললাম, কিন্তু কালিদাস কি করেছিল এগুলো তো জানবো। কিন্তু কালিদাসের কুমার সম্ভবের ব্যাপার নিয়ে আমি যদি গতভাবে বলি যে সাংঘাতিক ভালো কিছু মূল্যবোধ স্থাপন করেছিল, আদৌ না। আমি মূল্যবোধের ক্ষেত্রে বলছি, কারণ শিব কি মানে শৈবদের মূল ব্যাপারটা আমি অলৌকিক না লৌকিক পঞ্চপঞ্চকের ধর্ম নিয়ে, শৈবরা যে অশ্লীল সেগুলো কদর্যভাবে বলা যায় না। শৈবরা যেভাবে অশ্লীল, তারা তাদের মহিলা দেখলে তাদের লিঙ্গ উচ্ছিত করে নানান রকম অঙ্গভঙ্গি করতে হয়, এই সমস্তগুলো আছে। এটাকে আমি কি করে মানব? কিন্তু এটাকে পড়লাম এই পর্যন্ত, এটাকে জানলাম এই পর্যন্ত, এর একটা ঐতিহাসিক ভ্যালু আছে এই পর্যন্ত। যেমন আর্যরা যখন এসেছিল শৈবদের দেখলে গলাকে ডুবে দিল, এরকম যুগ তো গেছে। মানে যারা লিঙ্গের পুজো করে তারা যে খুব অশ্লীল, লিঙ্গজনের পুজোর ব্যাপার নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট ছিল। এটা একটা উত্তরে একটা ইতিহাস হিসেবে পড়লাম, এই পর্যন্ত হতে পারে। আমরা বলতে পারি অমুক সময় জনির পুজো হতো, অমুক ষষ্ঠ দেবী ছিলেন, হ্যানা ছিলেন, তারা ছিলেন, এগুলো সব জানতে পারি। আমরা জানতে পারি যে এই গত বছরও নরবলি হয়েছে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এখন ওই ষষ্ঠের জন্য নারীরা উলঙ্গ হয়ে স্নান করেন বা নারী পুরুষরা মৈথুন করেন উলঙ্গ হয়ে, সবাই সবার সঙ্গে প্রকাশে। এগুলো ভুল ধারণা এবং ভুল প্রয়োগ বা অশ্লীল প্রয়োগ, এটা তো বলতে পারি। এবং জানলাম এবং বললাম এগুলো অশ্লীল প্রয়োগ, কীভাবে বন্ধ করাবে সেটা হবে। আমি ধর্মীয় প্রথা এখানে আসছি না, আমি শুধু সাহিত্য শিল্পের জায়গাতে অ্যাপ্রিসিয়েশনের ততটুকু পর্যন্ত, অ্যাপ্রিসিয়েশনে এই মানে আমার জানার জন্য যা যা দরকার জানলাম, এই থেকে এই এগোলো, এই থেকে এই এগোলো, এই থেকে এই এগোলো, এরকমভাবে একটা ধারাবাহিকভাবে সাহিত্যের ধারাবাহিক গিয়েছে, এই পর্যন্ত বুঝলাম। এটা বোঝার জন্য নিশ্চয়ই পড়বো, এই পড়তে পড়তে নিশ্চয়ই রাধাকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে একদম ডুবে যাবো না। অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে
নন্দীগ্রামে যখন রাজনৈতিক বিরোধ ঘটে তখন আমরা দেখি বুদ্ধিজীবী শিল্পী তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেন, মানবাধিকারের প্রশ্নকে তারা সোচ্চার হন। কিন্তু আপনারা তো দীর্ঘদিন ধরে জ্যোতিষী সাধু এই সমস্ত বাবা টাবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের ভণ্ডামি বুজরুকি নিয়ে আপনারা বহু ধরনের অ্যাক্টিভিজম সরাসরি করেছেন বা করে আসছেন। এই এবং যদি মানবাধিকার করে এর কথাই বলেন, তাহলে একজন অসহায় মানুষকে যখন একজন জ্যোতিষী প্রতারণা করেন সেটা কম মানবাধিকার লঙ্ঘন নয়। সেক্ষেত্রে কিন্তু এই যে সোকল বুদ্ধিজীবী সমাজ তাদের সহমর্মিতা বা সমর্থন সেভাবে কখনো আমি অন্তত দেখি না। বৈপরীত্যটাকে কিভাবে দেখছেন? বলছি, রাস্তায় নেমে সমর্থন আর না নেমে সমর্থন, হ্যাঁ আমরা সমর্থন একটা সময় সাংঘাতিকভাবে সমর্থন পেলাম যতক্ষণ পর্যন্ত আমরা এই গভর্নমেন্টে ভরছিলাম। তখন আজকাল পত্রিকায় আমাদের বিভিন্ন ঘটনা ছাপা হতো এবং তার বিক্রিও কিন্তু একটা তুঙ্গে ছিল, দ্বিতীয় সবচেয়ে বেশি বিক্রির পত্রিকা বলে আমি যতই জানি, এটাও ঠিক। কিন্তু যখন আমরা এমন কিছু করতে লাগলাম, অর্থাৎ মানে 1993 সালে যখন বিবিসি একটা তথ্যচিত্র করলো গুরু মাস্টার্স নামে, সেই ফিল্মে সরাসরিভাবেই বিবিসির বক্তব্য যে বাম রাজনৈতিক মহলে একটা বিভাজন আছে প্রবেশের পক্ষে এবং বিপক্ষে। ভারতবর্ষে বাম রাজনৈতিক মহলে একটা সরাসরি বিভাজন আছে প্রবেশের পক্ষে বিপক্ষে। এটা যখন বললো ততক্ষণে তার মানে বাম রাজনীতিতে একটা সরাসরি বিভাজন এসছে ওদের কথা অনুযায়ী। আমাদের এই বিষয়টা অনেকের ভালো লাগে না, এমনকি আনন্দবাজার এরকম ধরনের লেখা এরকম ধরনের ছেপেছেন যে একটা জিনিস যে ওরা কেন আনন্দবাজার সম্পাদিত লিখলেন যে যুক্তিবাদী সমিতি কেন এরকম ধরনের একটা কার্যক্রম নিল, এটা তো নেওয়ার কোনো দরকার ছিল না। যুক্তিবাদী সমিতির উচিত কোথায় কি হচ্ছে গভর্নমেন্টের দ্বারা জ্যোতিষীদের দ্বারা তারা রাজনীতি বা সমাজ বিজ্ঞানের কাজে হাত দিল কেন, সরাসরি এডিটোরিয়াল আনন্দবাজার। আমরা বুঝলাম না আমরা ঠিক দিকে যাচ্ছি। আমাদের কে ব্যাক আপ করবে, কে কি করবে না করবে নিয়ে কিচ্ছু মাথা না জমিয়ে আমাদের ঠিক করতে হবে আমরা প্রচারের আলোর জন্য কাজ করবো। যে কেউ যদি নাকি এটা করতে থাকে আমরা কিভাবে আমাদের জনগণের সঙ্গে সম্পর্কটা বেশি রাখবো। কারণ আমরা একটা বলছি যে এখানকার কোন পত্রিকা লিখেছিল মাদার টেরেসা নিয়ে কাজকর্ম যে আমরা করেছি সেটাকে নিয়ে কোনো পত্রিকা এমন কিছু কভার করেনি, কোনো মিডিয়া কভার করেনি। কিন্তু জানাচ্ছি যে বিবিসি থেকে শুরু করে 1000-এর উপর ওয়েবসাইটে আছে, বিবিসি, টাইম ইত্যাদি ম্যাগাজিনগুলো বিশালভাবে কভারেজ দিয়েছে, সাংঘাতিক কভারেজ দিয়েছে, এখানে ভাবতেই পারে না। এবং টাইম, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস এগুলোর থেকে সরাসরিভাবে পিটিআই, ইউএনআই যা যা খবর দিয়েছে সরাসরিভাবে এখানে একটুখানি দিয়েছে, কিন্তু যেখানে যুক্তিবাদী সমিতির নাম আছে সেখানে নামটা পর্যন্ত কেটে এখানকার বঙ্গভাষী পত্রপত্রিকাগুলো প্রকাশ করেছে। তাতে আমাদের কিছু এসে যায় না, কারণ আমরা এটা বন্ধ করেছি, সারা পৃথিবীতে তোলপাড় তুলেই বন্ধ করতে। আমরা জানি যে আমাদের সঙ্গে কত বুদ্ধিজীবীরা আছেন, যেমন আপনার সঙ্গেও সরাসরিভাবে একটা যোগাযোগ আছে, এরকম প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ আছে যারা আমাদের সমর্থক, আমাদের ভূমিকায় আমাদের সঙ্গে সদর্থক ভূমিকা নেন সমস্ত সময়। এটা কিন্তু নন্দীগ্রাম বা অন্য কিছুতে সরাসরিভাবে রাস্তায় নামারও দরকার ছিল। সেই রাস্তা নামার ব্যাপারটাকে নিয়েও আমাদের একটা রোল ছিল, SMS করা, হাজার হাজার SMS করা, সবাইকে আসতে বলা। আমাদের তরফ থেকে আমরা সেই রোল যুক্তিবাদী সমিতি এবং হিউম্যানাইজেশন পালন করছি। এই যে যারা সোকল এগিয়ে থাকা, হ্যাঁ সোকল, কারণ তাদের অনেকেই কিন্তু ধর্মে বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, অনেক কিছুতেই বিশ্বাস করেন। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটাই হ্যাঁ, তারা এই বিশ্বাসের বাইরে উঠে আসেননি। এই বিশ্বাসটাকে নিয়েও নন্দীগ্রামের বিরুদ্ধে এগোনো যায়, এগিয়েছে ভালো। কেউ হয়তো দেখা গেল বুথে বিশ্বাস করে না। আমি এরকম ধরনের প্রথম শ্রেণী বাম নেতৃত্বের অনেককে চিনি যারা
ভূতে বিশ্বাস করেন বা জ্যোতিষে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, মানে আমাকেই বলেন যে করেন। আমি দ্বিতীয় শ্রেণী বলছি না, একদম প্রথম শ্রেণীর নেতৃত্বে যারা আছেন বাম রাজনীতিতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তারা এগুলো বিশ্বাস করেন। তাহলে তার রেজাল্ট কি দাঁড়াবে? তার রেজাল্ট একটু অস্বীকার হবে, কারণ তারা নিজেরা এই চিন্তায় স্বচ্ছতা আনতে পারেনি, তারা অন্যের চিন্তায় কি স্বচ্ছতা আনবে? সুতরাং তারা যতটুকু আছেন সেইটাকেও আমরা কীভাবে কাজে লাগাতে পারি এটাকে দেখব। একটা ইস্যু টু ইস্যু তাদের সমর্থন তো নেবই। ধরা গেল একটা জ্যোতিষীদের বিরুদ্ধে, জ্যোতিষীদের যে ব্যাপার নিয়ে একটা প্রায় বিপ্লব ঘটে গেছিল স্বামী সত্যানন্দকে অ্যারেস্ট করার পর, সেটা তো আমরা পেরেছি করতে, না অ্যারেস্ট করার পর একটা পত্রিকা বা দুটো পত্রিকা চেপে গেল, তাতে কিচ্ছু এসে যায়নি। সেই সত্যানন্দের ব্যাপার নিয়েই একটা এত বড় বই হতে হয়। বই আমরা একবারই পড়েছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় কী বেরিয়েছে সেগুলো দেখি, কিন্তু একটা বা দুটো পত্রিকা বার করেনি, কারণ তারা মনে করেছে আমাদের ব্ল্যাকআউট করবে। আর এই যেখানে বিবিসি থেকে সেদিকে সবাই প্রচার দিচ্ছে, বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, জার্মান টিভি, যখন আমাদের কাজকর্ম নিয়ে ঘণ্টাখানেক করে ডকুমেন্টারি তুলছে, তখন তারা কি ব্ল্যাকআউট করবে। আরও ব্ল্যাকআউটের উপর নির্ভর করে আমরা যেটি করি সেই রাজনীতি আমরা করছি।